ओम शांति। আজকের अव्यक्तवाणी 16-10-1969। परखने की शक्ति को तीव्र बनाओ। बाबा बोलছেন পরখ করার শক্তিকে এখন আমাদের तीव्र बनाते হবে। आज विशेष क्या देख रहे हैं? आज के बाबा इससे विशेष কি দেখছেন? পরিবর্তন कैसे देखते हैं? তো বাবা দেখতে এসেছেন আমাদের মধ্যে পরিবর্তন কতটা হয়েছে। इस ग्रुप में प्रश्न का उत्तर देने में होशियार कौन है? তো বাবা জানতে চাইছেন যে সামনে বাচ্চাদের গ্রুপ বসে আছে, এই গ্রুপের মধ্যে প্রশ্নের উত্তর দিতে होशियार কে? देखने और परखने की शक्ति कहाँ तक आई है? তো বাবা দেখতে চাইছেন আমাদের মধ্যে দেখার আর তারপর পরখ করার শক্তি কতটুকু এসেছে। अच्छा, योग की स्थिति में निरंतर रहने वाले कौन है? तो बाबा বলছে আচ্ছা মানে বলো কি যোগের স্থিতিতে নিরন্তর থাকতে পারে কে? মানে সামনে যারা বসে আছে তাদের মধ্যে কে निरंतर যোগের স্থিতিতে থাকতে পারে? दिव्य गुणों की धारणा में दिव्य गुण मूर्त कौन नज़र आता है? तो আমাদের তো চারটে সাবজেক্ট, জ্ঞান, যোগ, ধারণা আর সেবা। তো দিব্য গুণের ধারণা আমাদের করতে হবে। তো বাবা আজকে জানতে চাইছে দিব্য গুণগুলোকে ধারণা করে কে নিজেকে দিব্য গুণ মূরত তৈরি করেছে। তো বাবা তাদেরকে আজকে দেখতে চাইছে, সামনে যারা বসে আছে তাদের মধ্যে दिव्य गुण धारण করে दिव्य गुण মূরত কারা কারা হয়েছে বাবা দেখতে চাইছেন। ये क्यों पूछते हैं? तो बाबा বলছে আমি এত সব প্রশ্ন কেন করছি? क्योंकि কেননা अगर परखने की प्रैक्टिस होगी, বাবা বলছে বাবা এত প্রশ্ন কেন জিজ্ঞেস করছে, যদি আমাদের পরখ করার প্র্যাকটিস হয়ে যায় तो जब दुनिया में कार्य अर्थ जाते हो और आसुरी संप्रदाय के साथ संबंध रखना पड़ता है तो परखने की प्रैक्टिस होने से बहुत बातों में विजयी बन सकते हो। बाबा বলছে এত রকম প্রশ্ন বাবা কেন করছেন? কেন না বাবা বলছে যদি আমাদের পরখ করার প্র্যাকটিস হয়ে যায় তাহলে আমরা তো এই দুনিয়াতে তো যাব কাজের জন্য, না ব্যবসার জন্য, সবের জন্য তো আমাদেরকে এই সংসারেই থাকতে হচ্ছে। আর এই সংসারে সবাই এখন আসুরি সম্প্রদায়। তো বাবা বলছে তাদের সাথে তো আমাদেরকে সম্বন্ধ রাখতেই হবে। তো আমাদের যদি পরখ করার প্র্যাকটিস থাকে তাহলে আমরা অনেক বিষয়ে কিন্তু বিজয়ী হয়ে যাব। নানা রকম সম্বন্ধ সম্পর্কে আমরা আসব, তো তাদেরকে আমাদের পরখ করতে হবে। তাহলে আমরা যদি সঠিক পরখ করা প্র্যাকটিস হয়ে যায় তাইলে যে কোনো বিষয় আমাদের সামনে থাকলে তাতে আমরা বিজয়ী হয়ে যাব। अगर परखने की शक्ति नहीं तो विजयी नहीं बन सकते। হ্যাঁ, তো এটা একটা ফর্মুলা হয়ে গেল। পরখ করার শক্তি বাবা বলছে যদি না থাকে তাহলে কিন্তু বিজয়ী হতে পারবে না। তার মানে পরখ করার শক্তি থাকলে আমি বিজয়ী হয়ে যাব, যদি না থাকে তাইলে বিজয়ী হতে পারবো না। ये तो थोड़ी सी रेख देख की कि अपने ही परिवार के अंदर कहाँ तक परख सकते हो। বাবা বলছে বাবা তো এসব প্রশ্ন এই জন্য করেছে দেখবার জন্য কি আমরা নিজেদের পরিবারের ভেতরে কত দূর পরখ করতে পারছি। হ্যাঁ, তো এটা আমরা একটা করে দেখতে পারি কি আমাদের মধ্যে পরখ করার শক্তি কতটা এসেছে।
আমরা যেখানেই আছি আমাদের নিজের পরিবারে, সেখানেও তো আমাদের সব আত্মাদের সাথে নানা রকম বিষয়ে কাছে আসতে হচ্ছে। তাহলে ওই আত্মা কী চাইছে বা যখন যা বলছে তখন আমি কি ভাবছি, মানে আমি যে তাকে পরখ করছি সেটা কি সঠিক হচ্ছে কি সঠিক হচ্ছে না। তো বাবা বলছে সেই জন্য নিজের পরিবারের ভেতরে অন্তত দেখে নিলে আমরা বুঝতে পারবো কি আমার মধ্যে পরখ করার শক্তিটা কতটা বেড়েছে। यूं तो हर एक रतन एक दूसरे श्रेष्ठ है। বাবা দেখছে আমার বাবার সামনে যত বাচ্চারা বসে আছে সবাই তো রত্ন। সেজন্য বাবা বলছে এখানে তো প্রত্যেক রত্নই একে অন্যের থেকে শ্রেষ্ঠ। लेकिन फिर भी परखने की प्रैक्टिस जरूर चाहिए। বাবা বলছে কিন্তু তবুও পরখ করার প্র্যাকটিস কিন্তু খুবই দরকার। মানে আমি যতই মহারথী হই, আমি যতই ভালো রত্ন হই বাবার, কিন্তু বিভিন্ন রকম পরিস্থিতি, বিভিন্ন রকম আত্মার সাথে তো আমাদের কাজ করতেই হবে। যেন বাবা বলছে যেমনই হোক পরখ করার প্র্যাকটিস কিন্তু খুবই দরকার সবাইয়ের। ये परखने की प्रैक्टिस छोटी बात नहीं समझना। বাবা এখন আমাদের শিক্ষা দিচ্ছেন এই পরখ করার প্র্যাকটিসটাকে কোনো ছোট কথা ভেবো না। আমরা ভাবছি দূর না হলেও কি হবে, পরখ না করতে পারলে কী হবে, একটু আধটু ভুল হবে, নানা রকম আমাদের মধ্যে আলস্য বেলাপন চলে আসে। শোনো বাবা বলছে পরখ করা প্র্যাকটিসটাকে কোনো ছোট কথা ভেবো না। इस पर ही नंबर ले सकते हो। এর মধ্যেই কিন্তু আমরা নম্বর নিতে পারবো, হ্যাঁ না। একই পরিস্থিতি আমরা 5 জনের সামনে এলো, তার মধ্যে যে যত ভালো পরখ করতে পারবে সে অত বিজয়ী হয়ে অত উপরে চলে যাবে, হ্যাঁ না। 5 জন 5 রকম আমরা পরখ করলাম, তো 5 রকম নম্বর পেলাম, নম্বর বার হয়ে গেলাম। সেন বাবা বলছে পরখ করা প্র্যাকটিসটা কোনো ছোটো কথা নয়, এটার উপরে কিন্তু আমরা আমাদের নম্বর তুলতে পারি। বিভিন্ন রকম পরিস্থিতি, বিভিন্ন রকম আত্মার সাথে আমি যদি ঠিক পরখ করতে পারি, তাহলে আমি সব জায়গায় যদি বিজয়ী হতে পারি, তাহলে তো আমি নাম্বার 1-এ চলেই যেতে পারি। সেজন্য বাবা আমাদেরকে এটা বোঝাচ্ছেন। এবার বাবা বলছেন মানে আমাদের কি পরখ করতে হবে ওটা বলছেন। कोई भी परिस्थिति को, कोई भी संकल्प वाली आत्माओं को, वर्तमान और भविष्य दोनों कालों को भी परखने की प्रैक्टिस चाहिए। আমাদের কি পরখ করতে হবে, যে কোনো পরিস্থিতিকে যেমনও সংকল্প করা আত্মা আমাদের সামনে আসুক, তার ভবিষ্যৎ আর বর্তমান দুই কালেরই পরখ করার প্র্যাকটিস চাই। মানে এখন যে পরিস্থিতি আমার সামনে এলো সেটা কেন এসছে বর্তমান সময়ে, আর এখন আমার কি করা উচিত, যা এখন আমি কি করব যাতে ওর ভবিষ্যতে ব্যাপারটা সেটেল হয়ে যাবে বা বেড়ে যাবে। মানে আমি বর্তমান আর ভবিষ্যৎ যে কোনো পরিস্থিতি, বর্তমানটাও দেখছি, তার ভবিষ্যৎটাও কিন্তু এখনই আমি পরখ করে নিচ্ছি কি হতে পারে। আর যে কোনো আত্মা আসছে সে যেরকমই সংকল্প করুক, সে আমার জন্য নেগেটিভ ভাবুক পজিটিভ ভাবুক, কিন্তু বাবা বলছে ওকেও বর্তমান আর ওর ভবিষ্যৎ দুই কালেরই কিন্তু পরখ করার প্র্যাকটিস চাই আমাদের। विशेष करके जो पांडव सेना है उनको ये परखने की शक्ति बहुत आवश्यक है। বাবা বলছে বিশেষ করে যে পাণ্ডব সেনা আছে মানে ভাইদেরকে বলছে ওদের এই পরখ করার শক্তি খুবই প্রয়োজন। क्योंकि কেননা आप गोपों को बहुत प्रकार की परिस्थितियाँ सामने आती है। মানে আপনারা মানে গোপদেরকে বলছে মানে ওদেরকে অনেক প্রকারের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। उनका सामना करने के लिए ये बुद्धि की सफाई बहुत आवश्यक है। সেজন্য ওই পরিস্থিতিগুলোর মোকাবিলা করার জন্য বুদ্ধির সাফাই, হ্যাঁ, বুদ্ধির পরিচ্ছন্নতা খুব দরকার। মানে বাবা এই মুরলিটা চলছিল 1969-এ, তখন তো ভাইয়েরাই বাইরের কাজ করত আর মায়েরা বোনেরা সব ঘরের কাজ করত। সেজন্য বাবা বলছে যারা বাইরের কাজ করে তাদেরকে বিশেষ সব রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেজন্য তাদের মধ্যে
পরখ করার শক্তিটা খুব বেশি দরকার, আর পরখ করার শক্তির জন্য বুদ্ধির পরিচ্ছন্নতা খুব দরকার। তো সেজন্য তখন বাবা গুপ্তেরকে এই কথাটা বোঝাচ্ছেন। परखने की पावर कैसे आएगी, उसके लिए मुख्य साधन कौन सा है। এখন বাবা আমাদের শিক্ষা দিচ্ছেন পরখ করার পাওয়ার, পরখ করার শক্তিটা কিভাবে আসবে আমাদের মধ্যে, আর ওর জন্য মুখ্য সাধন কি। परखने की शक्ति को तीव्र बनाने के लिए मुख्य कौन सा साधन है। পরখ করার শক্তিকে তীব্র বানানোর জন্য মুখ্য সাধন কোনটি। परखने का तरीका कौन सा होना चाहिए, পরখ করার পদ্ধতি কোনটা হওয়া উচিত, আমি কোন পদ্ধতি অবলম্বন করলে আমার পরখ করার শক্তিটা বেড়ে যাবে। तुम्हारे सामने कोई भी आए उनको परख सकते हो। এবার বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে বাচ্চাদের কি আমাদের সামনে যদি যে কোনো কেউ আসে আমরা কি তাদেরকে পরখ করতে পারবো। हर एक ने अपना अपना विचार बताया। তো যারা বাচ্চারা বসে আছে সবাই নিজের নিজের ধারণা বাবাকে জানালেন। सभी का रहस्य तो एक ही है। তো বাবা বলছে সবার মানে উত্তর এর রহস্য কিন্তু একই রকম, মানে সবাই অন্য অন্য শব্দ ইউজ করতে পারে কিন্তু সবার ভেতরে যে রহস্য সেটা বাবা দেখছে একই রকম। तो की रिप्लाई उधर तक वह पेয়েছে अव्यक्त स्थिति व याद व आत्मिक स्थिति बात तो वही है ना। সবাই বলছে পরখ করার শক্তিটা কীভাবে বাড়বে যদি আমি অব্যক্ত স্থিতিতে থাকি, কেউ বললো যদি আমি বাবার স্মরণে থাকি, কেউ বলছে আমি যদি আত্মিক স্থিতিতে থাকি। তো বাবা বলছে অব্যক্ত স্থিতি, স্মরণে থাকা, আত্মিক স্থিতিতে থাকা সবগুলোই একই কথা। लेकिन आत्मिक स्थिति के साथ साथ यथार्थ रूप से वही परख सकता है। হ্যাঁ বাবা বলছে কিন্তু শুধু আত্মিক স্থিতিতে থাকলে হবে না, আত্মিক স্থিতির সাথে সাথে যথার্থ রূপে সেই পরখ করতে পারবে কে, जिनकी बुद्धि में ज़्यादा व्यर्थ संकल्प नहीं चलते होंगे। যার বুদ্ধিতে বেশি ব্যর্থ সংকল্প চলবে না, মানে আমি একটা আত্মিক স্থিতিতে স্থিত আছি আর সাথে সাথে আমার বুদ্ধিতে কোনো ব্যর্থ চলছে না, তখন আমি ভালো পরখ করতে পারবো। উনকি বুদ্ধি মে, বাবা বলছে যারা ভালো পরখ করতে পারবে তাদের বুদ্ধি কেমন হবে। उनकी बुद्धि एक की ही याद में, एक के ही कार्य में और एक रस स्थिति में होंगे। তো বাবা বলছে যারা ভালো পরখ করার শক্তি যাদের দরকার তাদের বুদ্ধিতে ব্যর্থ সংকল্প তো চলবে না, তাদের বুদ্ধি কীরকম থাকবে, একের স্মরণে থাকবে, মানে সব সময় বাবাকে স্মরণ করে ওরা চলছে, নিরন্তর জ্ঞাত, হ্যাঁ, বা শ্বাস প্রশ্বাস মানে শ্বাসে 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 প্রশ্বাসে বাবাকে স্মরণ করছে, বা যেটাকে বাবা বলে অব্যভিচারী জ্ঞাত। তো তাদের বুদ্ধি এরকম হবে, একজনকে স্মরণ করছে একেরই কাজছে, মানে একজনেরই কাজ করছে, মানে আমি সমর্পিত আত্মা, আমি বাবা যা বলছে শ্রীমৎ প্রমাণ সব কাজ করছি, সংসারেই আছে সংসারের কাজও করছি সব, কিন্তু শ্রীমৎ প্রমাণ করছি, মানে বাবার কাজই আমি করছি, এরকম তাদের বুদ্ধি হবে। মানে আমি অন্য কারো কাজ করছি না, আমি বাবারই কাজ করছি, একজনেরই কাজ করছি। আর তৃতীয় এক রস স্থিতিতে থাকবে, আর সব সময় যে বাবাকে স্মরণ করবে, সব কাজকে বাবার কাজ হিসেবে দেখবে, তাহলে তার স্থিতি কীরকম হবে, একরস। তো বাবা বলছে ভালো পরখ করার শক্তির জন্য এরকম বুদ্ধি লাগবে। তিনটে বা পয়েন্ট বলেছে, একের স্মরণে থাকতে হবে, একেরই কার্য করতে হবে, আর এক রস স্থিতিতে থাকতে হবে, আর ব্যর্থ চলবে না। তো ও दूसरे को जल्दी परख सकेंगे। তাহলে বাবা বলছে সে অনেক তাড়াতাড়ি অন্যকে পরখ করতে পারবে।
जिनकी बुद्धि में ज़्यादा संकल्प उत्पन्न होंगे, माने যাদের বুদ্ধিতে বেশি সংকল্প उत्पन्न হয় তখন কি হয়, तो उनकी बुद्धि में दूसरों को परखने के समय भी अपने व्यर्थ संकल्प की मिक्सचरिटी होगी। বলছে যাদের বুদ্ধিতে ব্যর্থ সংকল্প অনেক বেশি হয়, তারা কি হবে, তারা যখন অন্যকে পরখ করছে ওই সময়ে নিজের ব্যর্থ সংকল্প কিন্তু ওই পরখ করার শক্তির সাথে মিক্স হয়ে যাবে। इसलिए जो जैसा है वैसा परख नहीं सकेंगे, আর সেই জন্য যে যেরকম সেরকম ও আর পরখ করতে পারবে না। মানে বুদ্ধি যদি একেবারে পরিষ্কার থাকতো তখন যে যথার্থ পরখ হতো সেটা এখন হতে পারছে না। কেন? তার নিজের বুদ্ধির মধ্যে ব্যর্থ সংকল্প আছে, সেটা মিক্স হয়ে গেছে, বা বলছে মিক্সচারিটি হয়ে যাচ্ছে। তো মূল রহস্য নিকলা বুদ্ধি কি সাফাই। তাহলে বাবা বলছে তাহলে আমাদের কি মূল রহস্য বেরোলো, মানে এত সব বুঝিয়ে আমরা বুঝলাম মূল রহস্য, মানে পরখ করার শক্তির মধ্যে মূল কথা, মূল রহস্য কি লাগছে, বুদ্ধি কি সাফাই, বুদ্ধির পরিচ্ছন্নতা। যত বুদ্ধি পরিষ্কার তত আমার পরখ করার শক্তি বেশি। जितनी बुद्धि की सफाई होगी उतना ही योग युक्त अवस्था में रह सकेंगे, है ना। এটা তো একেবারে ঠিক কি যত যত আমার বুদ্ধি পরিচ্ছন্ন হয়, সাফাই, তত তত আমাদের আমরা যোগযুক্ত অবস্থায় থাকতে পারি, হ্যাঁ না। যখনই আমরা বাবাকে স্মরণ করি, আমার বুদ্ধি যদি পরিষ্কার থাকে ভেতরে, তাহলে আমি সাথে সাথে 1 সেকেন্ডে বাবার সাথে মিলিত হতে পারি, পরমধামে যাই, যে কোনো জায়গায় যাই, বাবার সাথে 1 সেকেন্ডে কানেক্ট হয়ে যাই। কিন্তু বুদ্ধিতে যদি নানা রকম কথা ঘুরতে থাকে, সে ব্যর্থ বিকল্প এসব, তাহলে মন বুদ্ধিকে আবার সে একাগ্র করে বাবার সাথে জুড়তে অনেক টাইম লেগে যায়। তো সেজন্য বুদ্ধির পরিচ্ছন্নতা, তাহলে আমি যোগযুক্ত অবস্থায় ইজিলি থাকতে পারছি। সেজন্য বাবা বলছে ये व्यर्थ संकल्प और विकल्प जो चलते हैं वो अव्यक्त स्थिति होने में विघ्न है। এই যে আমাদের মধ্যে ব্যর্থ সংকল্প চলে, এই যে আমাদের মধ্যে বিকল্প চলে, বাবা বলছে সেটা কিন্তু আমাদেরই অব্যক্ত স্থিতি হতে খুব বিঘ্ন ঘটায়। মানে আমি আত্মা অব্যক্ত স্থিতিতে স্থিত হতেই আমাকে দিচ্ছে না, আমারই ব্যর্থ সংকল্প আর আমার বুদ্ধির মধ্যে যে বিকল্পগুলো চলছে। তো ব্যর্থ আর বিকল্প আমার অব্যক্ত স্থিতির জন্য একটা বিঘ্ন। তারপরে ওরা কি করে, बार बार इस शरीर के आकर्षण में आ जाते हैं, उसका मूल कारण है कि बुद्धि की सफाई नहीं है। তো বারে বারে আমি যোগ লাগাতে চাইছি, কিন্তু আমার বুদ্ধি বারে বারে শরীরের আকর্ষণে চলে আসছে, মানে এই সংসারে ফিরে চলে আসছে, এই দেহে কি দুনিয়া, হ্যাঁ, শরীরধারী দুনিয়ায় বারে বারে আমার বুদ্ধি চলে আসছে। কেন? বাবা বলছে মূল কারণ হচ্ছে বুদ্ধির মধ্যে সাফাই নেই, পরিচ্ছন্নতা নেই, সেই জন্য বারে বারে ফিরে চলে আসছে, হ্যাঁ না। কেন আমাদের যোগটাকে কি বলা হয়, বুদ্ধি যোগ, হ্যাঁ না। রাজযোগ হচ্ছে বুদ্ধি যোগ। আমরা বুদ্ধিতে আত্মা পরমাত্মার মিলন হয়, বুদ্ধি যোগ। সেজন্য বুদ্ধি যদি পরিষ্কার না থাকে তাহলে আমি বাবার সাথে ঠিকমতো কানেকশান জুড়তে পারছি না। তো সেটাই বাবা বোঝাচ্ছেন। बुद्धि की सफाई अर्थात बुद्धि को जो महामंत्र मिला हुआ है उसमें बुद्धि मगन रहे। তাহলে বাবা আমাদের বোঝাচ্ছে বুদ্ধি পরিষ্কার অর্থাৎ কি, বুদ্ধিকে যে বাবা মহামন্ত্র দিয়েছে সেই মহামন্ত্রতে বুদ্ধি যেন মগন থাকে। হ্যাঁ, মহামন্ত্র কি দিয়েছে বাবা, ওই 3টে পয়েন্ট, কি বুদ্ধি একেরই স্মরণে থাকবে, একেরই কার্যে থাকবে, আর একরস স্থিতিতে থাকবে। এটা হচ্ছে বুদ্ধির জন্য মহামন্ত্র। বুদ্ধি যদি এরকম থাকতে পারে তাহলে বুদ্ধি পরিষ্কার হয়ে যাবে। তো বাবা বলছে মহামন্ত্রতে মগন থাকুক বুদ্ধি, তাহলে বুদ্ধি পরিষ্কার হয়ে যাবে। एक की याद को छोड़ अनेक तरफ बुद्धि जाने के कारण शक्तिशाली नहीं रहते हैं। আমরা যদি একজনের স্মরণ ছাড়া
আমার বুদ্ধি যদি অনেক দিকে যেতে থাকে তাহলে বাবা বলছে সেটা শক্তিশালী হয় না, বুদ্ধির অবস্থা কিন্তু শক্তিশালী হয় না। আর যদি আমি এক বাবাকেই স্মরণ করি তাহলে আমার বুদ্ধি কিন্তু খুব শক্তিশালী হয়ে যায়। तो बाबा बोलছেন वैसे भी जब बुद्धि बहुत कार्य तरफ लगी हुई होती है तो अनुभव किया होगा। বাবা বলছে এক্সাম্পল দিয়ে বাবা বোঝাচ্ছে কি এমনিতেও যখন আমাদের বুদ্ধি অনেক কাজে নিযুক্ত হয়ে যায়, হ্যাঁ, এই কাজ করছি ওই কাজ করছি, তখন আমরা নিজেই অনুভব করে ফেলি কি বুদ্ধি মে উইকনেস थकावट महसूस होती है। তখন আমরা নিজেই অনুভব করি কি আমাদের বুদ্ধিতে খুব দুর্বলতা ক্লান্তির অনুভব হচ্ছে। মানে অনেক সময় বলেন উফ আর ভাবতে পারছি না, উফ মাথাটা যেন ভারী হয়ে গেছে। কেন? ওই সময় বুদ্ধি অনেক কাজে ব্যস্ত, এইটা ওইটা এত কিছু ভাবছে আর ভাল লাগছে না, মানে বুদ্ধি দুর্বল হয়ে গেছে, ক্লান্তি অনুভব করছে। और जो भी है यथार्थ रूप से निर्णय नहीं कर सकेंगे। আর একটা মানে বুদ্ধি যে দুর্বল অনুভব করছে, ক্লান্তির অনুভব করছে, বা বলছে আর যা কিছুই হোক, মানে অন্য কোনো কাজকর্ম হয়তো তবুও করে নেবে, কিন্তু সে যথার্থ রূপে নির্ণয় তো করতে পারবে না। इसी रीति व्यर्थ संकल्प विकल्प जो चलते हैं ये भी बुद्धि को थकावट में लाती है। তো বাবা বলছে একইভাবে আমাদের মধ্যে যে ব্যর্থ সংকল্প চলে, বিকল্প চলে, সেগুলো কিন্তু বুদ্ধিকে ক্লান্তিতে নিয়ে আসে। মানে একটা হচ্ছে স্থূলে অনেক রকম কাজের মধ্যে বুদ্ধি ইনভলভ হয়ে গেছে বলে বুদ্ধি ক্লান্তি অনুভব করছে। আরেকটা হচ্ছে হয়তো আমি বাইরে স্থূলে কিছু করছি না, কিন্তু বুদ্ধি বসে বসেই ব্যর্থ ভাবছে, বিকল্প ভাবছে, তাতেও বুদ্ধিতে ক্লান্তি এসে আছে, দুটোই। तो बाबा बोलছে थकी हुई कोई भी आत्मा न परख सकेगी न निर्णय कर सकेगी। মানে যদি ক্লান্ত হয়ে যায় বুদ্ধি তাহলে যে কোনো আত্মা না পরখ করতে পারবে না ঠিক মতো নির্ণয় করতে পারবে। कितना भी होशियार होगा तो थकावट में उनके परखने निर्णय करने में फ़र्क पड़ जाता है। মানে যতই হুঁশিয়ার হোক, যতই আমরা স্মার্ট হই না কেন, কিন্তু যদি বুদ্ধি ক্লান্ত থাকে তাহলে তার পরখ করতে গিয়ে বা নির্ণয় করতে গিয়ে কিন্তু পার্থক্য চলে আসবে, ফারাক পড়ে যাবে। মানে যখন বুদ্ধি একেবারে পরিষ্কার, বুদ্ধি একেবারে ক্লান্ত নেই, মানে অ্যাক্টিভ, তখন যে পরখ করবে আর বুদ্ধি যখন ক্লান্ত হয়ে গেছে তখন যে পরখ করবে তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য এসে যায়। तो सारा दिन इन संकल्पों से बुद्धि थकी हुई होने के कारण निर्णय करने की शक्ति में कमी आ जाती है। तो बाबा बोलছে সারা দিন এই সংকল্পে বুদ্ধি ক্লান্ত হয়ে যায় না, ব্যর্থ বা বিকল্পের জন্য বুদ্ধি ক্লান্ত হয়ে গেলে নির্ণয় করার শক্তি কিন্তু দেখা যাচ্ছে কমে যাচ্ছে। इसलिए विजयी नहीं बन सकते हैं। মানে ঠিক মতো পরখ হলো না, ঠিক মতো নির্ণয় হলো না, তাহলে বিজয়ী হতে পারবে না। तो हार खाने का मुख्य कारण ये है बुद्धि की सफाई नहीं है। तो বিজয়ী না হতে পারা মানে হেরে গেলাম, আর হেরে যাওয়ার তাহলে মুখ্য কারণ কি বোঝা গেল? বুদ্ধি পরিচ্ছন্ন নেই। এবার বাবা एग्जाम्पल দিয়ে বোঝাচ্ছে, जैसे उनों की हाथ की सफाई होती है ना। বাবা বলছে যেমন ওদের হাতের কৌশল হয় না, মানে জাদুঘর ম্যাজিশিয়ান, তারা हाथ की सफाई দেখায়, হাতের কৌশল দেখায়। आप फिर बुद्धि की सफाई से क्या कर सकते हो। তো বাবা বলছে ওরা হাতের কৌশল দেখায় আর আমাদের কৌশল হলো বুদ্ধির। তো আমরাও আমাদের বুদ্ধির পরিচ্ছন্নতা দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারি। वो हाथ की सफाई से झट से बदल देते हैं, देरी नहीं लगती है। तो बाबा বলছে তারা কি করছে, হাতের কৌশল দিয়ে ঝট সে খুব তাড়াতাড়ি জিনিসগুলো পাল্টে ফেলছে, দেরি করে না। इसलिए कहते हैं জাদুকর, সেজন্য তাদেরকে বলা হয়
জাদুঘর। হ্যাঁ, 1 সেকেন্ডে চেঞ্জ করে ফেলছে জিনিসগুলোকে। आप में भी बदलने का जादू आ जाएगा। বাবা আমাদেরকে বলছে আমরাও যদি একটু ভালো প্র্যাকটিস করি আমাদের মধ্যেও পাল্টাবার সে জাদুটা চলে আসবে। হ্যাঁ, আমরাও আমাদের বুদ্ধি কখনো নেগেটিভ ভাবছে, কখনো ব্যর্থ ভাবছে, আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমরাও সেই জাদুটা নিয়ে আসতে পারি। ছাট, আমাদের বুদ্ধি সব কিছু ভুলে একেবারে পরিচ্ছন্ন হয়ে বসে থাকতে পারে। তাহলে আমাদের পরক শক্তি, নির্ণয় শক্তি আর আমাদের বিজয়ী হতে इजी हो जाए। अभी बदलना सीखे हो लेकिन जादू के समान नहीं बदल सकते हो, अर्थात जल्दी नहीं बदल सकते हो। বলছে এখন আমরা নিজেকে বদলাচ্ছি, অনেকটা শিখেছি বদলাতে, কিন্তু ঠিক জাদুর মতো বদলাতে পারছি না। জাদুর মতো মানে তাড়াতাড়ি বদলাতে পারি না, একটু সময় নিয়ে আমরা করতে পারি। হ্যাঁ না, মন বুদ্ধি একাগ্র আমরা করি, একটু টাইম লাগে, কিন্তু সে জাদুর মতো 1 সেকেন্ডে এখান থেকে ওখান বুদ্ধিকে নিয়ে যাই সেটা এখনও হয়ে ওঠেনি। সময় লাগতা है। বাবা দেখছি আমাদের এখন সময় লাগে মন বুদ্ধিকে একাগ্র করতে। जादू चलाने के लिए जितना समय जिसको मंत्र याद रहता है उतना उसका जादू सफल होता है। এবার বাবা আমাদের একটা পয়েন্ট বলছে বাবা বলছে জাদু করার সময়, হ্যাঁ, যখন ম্যাজিশিয়ান জাদু দেখায় যতটা সময় ধরে যার মন্ত্র স্মরণে থাকে ততই তার জাদু কিন্তু সফল হয়। হ্যাঁ না, জাদু করতে গেলে তার যে মন্ত্র সেটা কিন্তু তাদের মনে থাকতে হবে। যতক্ষণ মন্ত্র মনে ততক্ষণ তারা সফল হয়ে যায়। এবার আমাদের आपको भी अगर महामंत्र याद होगा तो जादू के समान कार्य होगा। তো ওদের মন্ত্র মনে থাকলে ওরা সফল। বাবা আমাদেরকে বলছে আমরাও যদি আমাদের মহামন্ত্র স্মরণে রাখি তাহলে আমাদের জাদুর সমান কাজ হবে। अब इसी में देरी है। বাবা দেখছে এটাতেই এখন আমাদের দেরি হচ্ছে, মানে বুদ্ধির জন্য যে মহামন্ত্র দিয়েছে সেটা আমরা এখনও পুরোপুরি নিতে পারিনি, সেজন্য এটাতে বাবা বলছে এখনও দেরি আছে। তো अब इस भट्टी से क्या बनकर निकलेंगे। তো বাবা বলছে এখন এই ভট্টি থেকে তোমরা কি হয়ে বেরোবে। তো সবাই বলছে জাদুঘর, সবাই জাদুঘর হয়ে বেরোবে এবার। तो बाबा बोलছে अगर इतने जादूगर भारत के कोने कोने में छा जाएंगे तो क्या हो जाएगा। বাবা বলছে যদি এতগুলো জাদুঘরে এক একটা বাবার রত্ন সবাই যদি জাদুঘর হয়ে যায় আর কোনায় কোনায় ভারতের কোনায় কোনায় গিয়ে যদি ছড়িয়ে যায় তাহলে বাবা বলছে কি হয়ে যাবে। एक मास के अंदर कुछ और नज़ारा देखने में आएगा। তো বাবা বলছে 1 মাসের মধ্যেই কিন্তু অন্যরকম দৃশ্য আমরা দেখতে পাবো। अब तो तैयारी करनी पड़ेगी ना। তো বাবা বলছে এখন থেকে এই বিষয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে। তো আজকে আমরা এখানেই থাকি এই অবধি। তো আজকে বাবা আমাদেরকে কি বোঝালেন। তো বাবা আমাদেরকে বলছেন পরখ করার শক্তিটা আমাদের বাড়াতে হবে। যার যত পরখ করার শক্তি ভালো সে অতই বিজয়ী হবে। কেন আমাদের এই দুনিয়াতে কাজের জন্য থাকতে হয়, সেখানে আসুরের সম্প্রদায়ের সাথেও বাবা বলছে সম্বন্ধ রাখতে হয়। তো শুনে যত পরখ করার শক্তি বাড়বে অত আমরা অনেক বিষয়ে কিন্তু বিজয়ী হয়ে যেতে পারব। তো বাবা বলছে যে কোনো পরিস্থিতি হোক, যেমনও সংকল্প করার আত্মা আসুক, তার বর্তমান আর ভবিষ্যৎ 2 কালেরই পরখ করার আমাদের প্র্যাকটিস লাগবে। তারপরে বাবা আর কি বললেন কি বুদ্ধি মানে কোন রকম বুদ্ধি থাকলে আমাদের পরখ করার শক্তি বাড়বে। তো সেজন্য বাবা আমাদের বুদ্ধির জন্য একটা মহামন্ত্র দিলেন আজকে। মানে বুদ্ধি একেরই স্মরণে থাকবে, একেরই কার্যে থাকবে আর একরস স্থিতিতে থাকবে। এরকম যদি আমার বুদ্ধি হয়ে যায় তাহলে আমি অনেক তাড়াতাড়ি পরখ করতে পারবো। আর সে বুদ্ধির মধ্যে কোনো ব্যর্থ সংকল্প থাকবে না, কোনো বিকল্প থাকবে না। কেন এই ব্যর্থ আর বিকল্পই আমাদেরকে অব্যক্ত স্থিতিতে স্থিত হতে দেয় না। অব্যক্ত স্থিতির জন্য এরা হচ্ছে আমার বিঘ্ন।
মানে বিকল্প আর ব্যর্থ সংকল্প। তারপরে বাবা বলল, আমাদের বুদ্ধিকে যদি শক্তিশালী করতে হয় তাহলে আমাদেরকে একের স্মরণেই কিন্তু থাকতে হবে। যেমন বুদ্ধি অনেক কাজে নিযুক্ত হলে বুদ্ধি উইকনেস মানে দুর্বল হয়ে যায়, ক্লান্তি অনুভব করে। একইভাবে যদি আমাদের ভেতরে অনেক ব্যর্থ সংকল্প আর বিকল্প চলে, তাতেও কিন্তু বুদ্ধি ক্লান্তি অনুভব করে। আর যদি বুদ্ধি ক্লান্ত হয়ে যায় তাহলে কিন্তু ও ভালো পরখ করতে পারবে না, তাহলে ভালো নির্ণয়ও হতে পারবে না। বা বলছে যতই আমরা স্মার্ট হই না কেন, কিন্তু বুদ্ধি যদি ক্লান্ত হয় তাহলে পরখ হবে না, ঠিক নির্ণয় হবে না, তাতে পার্থক্য এসে যাবে। তো বাবা তারপরে এক্সাম্পল দিলেন জাদুঘর যেমন হাতের কৌশলের মাধ্যমে ঝট পাল্টে দেয়, এখন আমাদেরকেও আমাদের বুদ্ধিকে ঝট পাল্টে দিতে হবে। বাবা বলছে এখন আমরা করি, কিন্তু বাবা বলছে এখনও আমাদের অত তাড়াতাড়ি বদল করার সেরকম আমরা বদলাতে পারছি না নিজের বুদ্ধিকে, একটু সময় নিয়ে করছি। সেজন্য বাবা বলছে এই মহামন্ত্রটা যদি আমরা স্মরণে রাখি তাহলে সেটা আমাদের জন্য জাদুর মতো কাজ করবে। আর সেজন্য বাবা চাইছে এই ভাট্টি থেকে আমরা সবাই জাদুঘর হয়ে বেরোবো। তো আজকে এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। ধন্যবাদ ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি বাবা, ধন্যবাদ বাবা, ধন্যবাদ ধন্যবাদ বাবা। ওম শান্তি বাবা।